নমস্কার, আমি অনুভব। গান, গল্প এবং এর চতুর্থ নিবেদনে আপনাদের জন্য সাজিয়ে রাখলাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ব্যোমকেশ কাহিনী লোহার বিস্কুট। এর আগে দুটি ব্যোমকেশ কাহিনী শুনিয়েছি আপনাদের। সেই দুটি গল্প ছিল রক্তমুখী নীলা ও রুম নাম্বার 2। রুম নাম্বার 2 গল্পের মতো এই লোহার বিস্কিট গল্পেও ব্যোমকেশের বন্ধু ও সহকারী অজিত বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি গল্পটিকে ব্যোমকেশের অন্য কাহিনীর থেকে আলাদা বানিয়ে দেয়। শুরু হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ব্যোমকেশ কাহিনী লোহার বিস্কুট। ব্যোমকেশের ভূমিকায় অভিষেক বোস, গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি অনুভব। কমলবাবু বললেন, আমি পাড়াতেই থাকি, হিন্দুস্তান পার্কের কিনারায়। আপনাকে অনেকবার দেখেছি, আলাপ করবার ইচ্ছে হয়েছে, কিন্তু সাহস হয়নি। আজ একটা সূত্র পেয়েছি, তাই ভাবলাম এই ছুতোয় আলাপটা করিনি। আমার জীবনে একটা ছোট্ট সমস্যা এসেছে। সমস্যা? ব্যোমকেশ সিগারেটের কৌটোটা এগিয়ে দিয়ে বলল, বলুন বলুন, অনেকদিন ও বস্তুর মুখদর্শন করিনি। গ্রীষ্মের একটি রবিবার সকালে ব্যোমকেশের কেয়াতলার বাড়িতে বসে কথা হচ্ছিল। কমলবাবুর চেহারাটি নাড়ু গোপালের মতো, কিন্তু মুখের ভাব চটপটে বুদ্ধি সমৃদ্ধ। তিনি হাসি মুখে একটি সিগারেট নিয়ে ধরালেন, তারপর গল্প আরম্ভ করলেন। আমার নাম অমরকৃষ্ণ দাস। কাছেই ভারত কেন্দ্রীয় ব্যাংকের শাখা আছে, আমি সেখানকার ক্যাশিয়ার। বছর দেড়েক আগে পুরুলিয়া থেকে বদলি হয়ে এখানে এসেছি। কলকাতা এসেই মুশকিলে পড়ে গেলাম, কোথাও বাসা খুঁজে পাই না। শেষ পর্যন্ত একটি লোক তার বাড়ির নিচের তলায় একটি ঘর ছেড়ে দিল। ফ্যামিলি আনা হলো না। স্ত্রী আর মেয়েকে পুরুলিয়ায় রেখে একলা বাসায় উঠলাম। বাড়িওয়ালার নাম অক্ষয় মণ্ডল। বাড়িটা দোতলা, নিচের তলায় দুটো ঘর, ওপরে দুটো। যাতায়াতের রাস্তা আলাদা। অক্ষয় মণ্ডল দোতলায় একলা থাকে, কিন্তু তার কাছে লোকজনের যাতায়াত আছে। মিষ্টভাষী লোক, কিন্তু কি কাজ করে বুঝতে পারলাম না। মাঝে মাঝে আমার ঘরে এসে গল্প সল্প করতো, কিন্তু আমাকে কোনোদিন দোতলায় ডাকতো না। পড়োশীদের সঙ্গেও যাতায়াত ছিল না। আমাদের ব্যাংকে ওর একটা চালু খাতা ছিল। যাই হোক, এইভাবেই মাস তিনেক কাটার পর একদিন একটা ছুটির দিনে আমার অফিসের এক সহকর্মী বন্ধুর বাড়িতে রাত্রের নেমন্তন্ন ছিল আমার। ফিরতে রাত হয়ে গেল। বাসায় ফিরে দেখি অক্ষয় মণ্ডল দোতলা থেকে নেমে এসে সিঁড়ির দরজায় তালা লাগাচ্ছি। তার পায়ের দুপাশে দুটো সুটকেস। বললাম, এ কি, এত রাত্রে কোথায় চললেন? আমায় দেখে অক্ষয় মণ্ডল কেমন হকচকিয়ে গেল। তারপর সুটকেস দুটো দু হাতে নিয়ে আমার কাছে এসে দাঁড়ালো। একটু গাঢ় গলায় বলল, কমলবাবু, হঠাৎ বাইরে যেতে হচ্ছে, কবে ফিরবো কিছু ঠিক নেই। তার মুখে হাসির মতো একটা ভাব ফুটে উঠল। সে বলল, ও অনেক দূর। আচ্ছা, চলি তাহলে। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। সে কয়েক পা গিয়ে থমকে দাঁড়ালো। তারপর ফিরে এসে বলল, কমলবাবু, আপনি সজ্জন লোক, ব্যাংকে চাকরি করেন। আপনাকে একটা কথা বলে যাই। 7 দিনের মধ্যে আমি যদি না ফিরে আসি, আপনি আমার পুরো বাড়িটা দখল করবেন। আপনাদের ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে। মাসে মাসে 150 টাকার ভাড়া আমার খাতায় জমা করে দেবেন, ঠিক আছে? বেশ, চলি। অক্ষয় মণ্ডল চলে গেল। আমি স্তম্ভিত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর বিস্ময়ের চটকা ভেঙে খেয়াল হলো, অক্ষয় মণ্ডল তার দৌড়ের চাবি আমাকে দিয়ে যায়নি। সে যাই হোক, আজ তো বাড়িটা পাওয়া যেতে পারে, এই আশায় মন উৎফুল্ল হয়ে উঠল। মনে হলো
অক্ষয় মণ্ডল অগস্ত যাত্রা করেছে, আর শিগগির ফিরবে না। পরদিন সকালে স্ত্রীকে চিঠি লিখে দিলাম, সংসার গুটিয়ে তৈরি থাকো, বাসা পাওয়ার সম্ভাবনা আছে। আশায় আশায় 2 দিন কেটে গেল। 3 দিনের দিন গন্ধ বেরোতে শুরু করলো, বিকট গন্ধ, মরা ফসা গন্ধ। গরমের দিনে মাছ মাংস পচে গিয়ে যেরকম গন্ধ বেরোয় সেরকম গন্ধ আসছে। সন্দেহ হলো, পুলিশে খবর দিলাম। পুলিশ এসে তালা ভেঙে উপরে উঠলো, আমিও সঙ্গে সঙ্গে গেলাম। গিয়ে দেখি বিভৎস কাণ্ড। ঘরের মেঝের উপর একটা মরা হাত পা ছড়িয়ে পড়ে আছে, তার কপালে একটা ফুটো। সেই রাত্রে আমি যখন নেমন্তন্ন খেতে গিয়েছিলাম, সেই সময় অক্ষয় মণ্ডল লোকটাকে গুলি করেছে। তারপর দামি জিনিসপত্র, টাকা কড়ি সুটকেসে পুড়ে নিয়ে কেটে পড়েছে। দেখতে দেখতে একবার পুলিশ এসে বাড়ি ঘিরে ফেলল। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হলো। দারোগাবাবু আমার জেরা করলেন। তারপর খানা তল্লাশ শুরু হলো। নিরপেক্ষ সাক্ষী হিসেবে পাড়ার একটি ভদ্রলোক এবং আমি সঙ্গে রইল। খানা তল্লাশে কিন্তু বিশেষ কিছু পাওয়া গেল না। কেবল একটা বিরাজের মধ্যে কয়েকটা লোহার পাত দিয়ে তৈরি কৌটোর মতো জিনিস পাওয়া গেল। সিগারেটের প্যাকেটে রুপুরি তবকের মধ্যে যেমন সিগারেট মোড়া থাকে, অনেকটা সেই রকম লম্বাটে ধরনের তবক, খুব পাতলা লোহা দিয়ে তৈরি, কিন্তু তার অভ্যন্তর ভাগ শূন্য। দারোগাবাবু সেগুলো নিয়ে চিন্তিতভাবে নাড়াচাড়া করলেন, কিন্তু হালকা লোহার মোড়ক কোন কাজে লাগে বোঝা গেল না। যাই হোক, সেদিনকার মতো তদন্ত শেষ হলো, পুলিশ চলে গেল। আমার মনে কিন্তু অস্বস্তি লেগে গেল। 3-4 দিন পরে থানায় গেলাম। সেখানে গিয়ে খবর পেলাম মৃত ব্যক্তির পরিচয় জানা গেছে। আঙুলের ছাপ ও অন্যান্য দৈহিক চিহ্ন থেকে প্রকাশ পেয়েছে যে মৃত ব্যক্তির নাম হরিহর সিং। রাগী আসামি ছিল, মাদকদ্রব্য এবং সোনার উপর চোরা কারবারকারী করত। অক্ষয় মণ্ডলের সঙ্গে কোন সূত্রে তার যাতায়াত ছিল তা জানা যায়নি। অক্ষয় মণ্ডলের নামে হুলিয়া জারি হয়েছে, কিন্তু সে এখনো ধরা পড়েনি, কর্পূরের মতো উবে গেছে। থানা থেকে ফেরার সময় ভয়ে ভয়ে প্রশ্ন করলাম, পুরো বাড়িটা তাহলে আমি দখল করতে পারি? দারোগাবাবু বললেন, স্বচ্ছন্দে আসামি যখন ফেরার হওয়ার আগে আপনাকে তার বাড়ির হেফাজতে রেখে গেছে, তখন আপনি থাকবেন বইকি। তবে একটা কথা, যদি আসামি সারা শব্দ পান তৎক্ষণাৎ থানায় খবর দেবেন। অনেক ভারী আরামে কেটেছে বুঝলেন। স্ত্রী আর মেয়েকে নিয়ে এলাম, সারা বাড়িটা দখল করে দিব্যি হাত পা ছড়িয়ে বাস করছি। বাড়ির ভাড়া মাসে মাসে অক্ষয় মণ্ডলের খাতায় জমা করে দিই। তার টেবিল চেয়ার ইত্যাদি ব্যবহার করি বটে, কিন্তু আলমারি বাক্স কপটে হাত দিই না। পুলিশ খানা তল্লাশ করার পর যেমনটি ছিল তেমনই আছে। হঠাৎ মাস 2 আগে এক ফ্যাসাদ উপস্থিত হলো। সকালবেলা নিচের ঘরে বসে কাগজ পড়ছি, একজন অপরিচিত লোক এলো। তার সঙ্গে একটি স্ত্রী লোক, ভদ্র শ্রেণীর মধ্যবয়স্ক পুরুষ, স্ত্রী লোকটি সধবা। পুরুষ স্ত্রী লোকটির সঙ্গে দিকে আঙুল দেখিয়ে বলল, এ হচ্ছে অক্ষয় মণ্ডলের স্ত্রী, আমি ওর বড় দাদা। এতদিন আমি ওকে পুষেছি, কিন্তু আর আমার ক্ষমতা নেই। এবার ও স্বামী এ বাড়িতে থাকবে, আপনাকে বাড়ি ছেড়ে দিতে হবে। মাথায় বজ্রাঘাত, ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম। তারপর বুদ্ধি গজালো। বললাম, অক্ষয়বাবুর স্ত্রী আছেন তা কোনোদিন শুনিনি। যদি আপনাদের কথা সত্যি হয়, আপনি আদালতে গিয়ে নিজের দাবি প্রমাণ করুন, তারপর দেখা যাবে। কিছুক্ষণ বকাবকি, কথা কাটাকাটির পর তারা চলে গেল। আমার সন্দেহ হলো এরা দাগাবাজ, জোচ্চোর, ছলছুতো করে বাড়িটা দখল করে বসতে চায়। আজকাল বাসা বাড়ির যে এরকম ভাড়া দাঁড়িয়েছে, ফোকটে বাসা পেলে কে ছাড়ে? থানায় গিয়ে খবরটা জানিয়ে এলাম। দারোগাবাবু বললেন, অক্ষয় মণ্ডলের স্ত্রী আছে কিনা সেটা আমাদের জানা নেই। আর যাই হোক, আবার যদি আসে ছলছুতো করে থানায় নিয়ে আসবেন।
আমরাও বাড়ির উপর নজর রাখবো। আমার পিস্তল আছে, তাছাড়া একটা কুকুর পুষেছি, হিংস্র পাহাড়ি কুকুর, নাম ভুটু। আমার হাতে ছাড়া কারোর হাতে খায় না। আমি ব্যাংকে যাবার সময় তার শেকল খুলে দিই, রাত্রিরে তাকে ছেড়ে দিই, সে বাড়ি পাহারা দেয়। ভুটো ছাড়া থাকতে বাড়িতে চোর ছেঁচোর ঢোকার ভয় নেই, ভুটো তাকে চিবিয়ে খেয়ে ফেলবে। তবু এই ঘটনার পর মনে একটা অস্বস্তি লেগে রইল। অক্ষয় মণ্ডল লোক ভালো নয়, হয়তো নিজে আড়ালে থেকে কোনো কুটিল খেলা খেলছে। দিন 10 পরে একখানা বেনামি চিঠি পেলাম। পাড়া ছেড়ে চলে যাও, নইলে বিপদে পড়বে। পাড়া মানেই বাড়ি। থানায় গিয়ে চিঠি দেখালাম। দারোগাবু বললেন, চেপে বসে থাকুন, নড়বেন না একদম। আপনার বাসার ওপর পাহারা বাড়িয়ে দিচ্ছি। তারপর থেকে এই 1.5 মাস আর কেউ আসেনি, পুরো চিঠিও পাঠায়নি। এখন বেশ নিরাপদ বোধ করছি। কিন্তু একটি সমস্যার উদয় হয়েছে। এই সমস্যার সমাধানের জন্যই আপনার কাছে আসা। দারোগাবাবুর কাছে যেতে পারতাম, কিন্তু তিনি হয়তো এমন উপদেশ দিতেন যা আমাদের পছন্দ হতো না। ব্যাপারটা হলো কি, এই ব্যাংক থেকে আমার 1 মাসের ছুটি পাওনা হয়েছে। আমার স্ত্রীর অনেক দিন থেকে তীর্থে যাওয়ার ইচ্ছে, হরিদ্বার, ঋষিকেশ এইসব। ব্যাংকের একটি সহকর্মীও আমার সঙ্গেই ছুটি নিয়ে কুন্ডু স্পেশালে বেড়াতে বেরোচ্ছেন। আমাকেও তিনি সঙ্গে যাওয়ার জন্য চাপাচাপি করছেন। দল বেঁধে গেলে অনেক সুবিধা হয়। আমার স্ত্রী খুব উৎসাহিত হয়ে উঠেছেন, আমারও উৎসাহ কম নয়। কিন্তু যেতে হলে বাড়িতে তালা বন্ধ করে যেতে হবে। ভুটোকেও মাসখানেকের জন্য একটা ক্যানেলে ভর্তি করে দিতে হবে। বাড়ি অরক্ষিত থাকবে। মনে করুন, এই ফাঁকে অক্ষয় মণ্ডলের বউ, মানে ওই স্ত্রী লোকটা যদি তালা ভেঙে বাড়িতে ঢুকে বাড়ি দখল করে বসে, তখন আমি কি করব? অক্ষয় মণ্ডলের মৌখিক অনুমতি ছাড়া আমার তো কোনো হক নেই। তবে আমি দখলে আছি, আমাকে বেদখল করতে হলে ওদের আদালতে যেতে হবে। কিন্তু ওরা যদি দখল নিয়ে বসে, তখন আমি কোথায় যাব? এটাই আমার সমস্যা, নিতান্তই ঘরোয়া সমস্যা, আপনার নিরীক্ষার উপযুক্ত নয়। তবু রথ দেখা কলা বেচা দুইই হবে, এই মতলবে আপনার কাছে এসেছি। এখন বলুন, বাড়িখানি রেখে আমাদের তীর্থযাত্রা করা উচিত হবে কিনা? ব্যোমকেশ কিছুক্ষণ গালে হাত দিয়ে বসে রইল, শেষে বলল, আপনাদের তীর্থযাত্রায় বাধা দিলে পাপ হবে, আবার বাড়ি বেহাত হয়ে যাওয়াও বাঞ্ছনীয় নয়। আপনার জানাশোনার মধ্যে এমন মজবুত লোক কি কেউ নেই যাকে বাড়িতে বসে তীর্থযাত্রা করতে পারেন? কই, সেরকম কাউকে দেখছি না। সকলেরই বাসা আছে, যাদের নেই তাদের বসাতে সাহস হয় না। এসে খাল কেটে কুমির আনবো। তাহলে চলুন, আপনার বাসাটা দেখে আসি। ব্যোমকেশ উঠে দাঁড়ালো। কমলবাবু উৎফুল্ল চোখে চাইলেন। যাবেন? কি সৌভাগ্য! চলুন চলুন, বেশি দূর নয়। একটু বসুন। বেশি দূরে না হলেও রোদ বেশ কড়া, একটা ছাতা নিয়ে আসি। ব্যোমকেশ ভেতরে গিয়ে ছাতা নিয়ে এলো। ছাতাটি ব্যোমকেশের প্রিয় ছাতা, অতিশয় জীর্ণ, লোহার বাঁট এবং কামানিতে মরচে ধরেছে, কাপড় বিপর্ণ এবং বহু ছিদ্রযুক্ত। এই ছাতা মাথায় দিয়ে রাস্তায় বেরোলেন নিচে অদৃশ্য থেকে সন্দেহভাজন ব্যক্তিকে অনুসরণ করা যায়। ফুটো দিয়ে বাইরের লোককে দেখা যায়, কিন্তু বাইরের লোক ছাতাধারীর মুখ দেখতে পায় না। সত্যান্বেষের উপযুক্ত ছাতাই বটে। চলুন। কমলবাবুর বাসা ব্যোমকেশের বাড়ি থেকে মিনিট 5-এর রাস্তা। মাঝে মাঝে এই পথ দিয়ে যাবার সময় বাড়িটি ব্যোমকেশের চোখে পড়েছে। ছোট দোতলা বাড়ি, কিন্তু একটি বিশেষত্বের জন্য দৃষ্টি আকর্ষণ করে। সমস্ত ছাদ লোহার ডান্ডা ছেত্রে দিয়ে ঢাকা, যেন প্রকাণ্ড একটা লোহার খাঁচা। বাইরে থেকে কোনো মতেই ছাদে ওঠা সম্ভব না।
আসুন। ছাতা মোড়ে ব্যোমকেশ বাড়িতে ঢুকল। কমলবাবু প্রথমে তাকে নিচের তলায় বসবার ঘরে নিয়ে গেলেন। সেখানে একটি শতরঞ্চি ঢাকা তক্তাবোস ও দুটি ক্যাম্পাসের চেয়ার ছাড়া আর বিশেষ কিছুই নেই। ব্যোমকেশ ঘরের চারিদিকে চোখ ফেরালো। সে যেন একটা সূত্র খুঁজছে, কিন্তু এই নগ্নপ্রায় ঘরে কোনো অঙ্গুলি নির্দেশন পাওয়া গেল না। সে বলল, নিচের তলায় আর একটা ঘর আছে না? আছি। ঘরটা অক্ষয় মণ্ডলের আমলে ব্যবহার হতো না। আমি ওটাকে রান্নাঘর করেছি। দেখবেন? না, দরকার নেই। আপনার স্ত্রী বোধহয় এখন রান্না বান্না করছে। চলুন ওপর তলাটা দেখা যাক। চলুন। ঘরের লাগাও একটা সরু বারান্দা শেষে ওপরে ওঠার সিঁড়ি। সিঁড়ির মাথায় দরজা। দরজার মাথায় ওপরকার দেওয়ালে ঘোড়ার খুরের নালের মতো লোহার একটা জিনিস তিনটে পেরেকের মাঝখানে আটকানো রয়েছে। ব্যোমকেশ সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ছাতা তুলে সেই দিকে নির্দেশ করে বলল, ওটা কি? ওটা ঘোড়ার নাল। বিলেতি কুসংস্কারের অনুযায়ী দোরের মাথায় ঘোড়ার নাল টাঙিয়ে রাখলে নাকি অনেক টাকা হয়। ব্যোমকেশের ছাতার ডগা ঘোড়ার নালে আটকে গিয়েছিল। সে টেনে সেটা ছাড়িয়ে নিয়ে বলল, এটা কি আপনি লাগিয়েছেন নাকি? না, আমি না, অক্ষয় মণ্ডলের আমল থেকেই আছে। ব্যোমকেশ ঘোড়ার নালের দিকে তাকিয়ে কেমন যেন স্বপ্নাচ্ছন্ন হয়ে পড়ল। কমলবাবু ডাকলেন, আসুন, ভেতরে আসুন। ঘরের ভিতর কমলবাবুর 10 বছরের মেয়ে মেঝে মাতুর বেতে বসে লেখাপড়া করছিল। তার কাছে মাদুরের বাইরে একটা ভীষণ দর্শন কুকুর থাপা বেঁধে বসেছিল। ব্যোমকেশের পানে মণিহীন নীলাভ চোখ তুলে চাইল। কমলবাবু বললেন, কুকু, যাও তোমার মাকে চা তৈরি করতে বলো, আর কিছু ভাজা ভাজি। ব্যোমকেশ একটু আপত্তি করলো বটে, কিন্তু কমলবাবু শুনলেন না। খুবু নিচে চলে গেল। ভুটো সঙ্গে সঙ্গে গেল। অতঃপর ব্যোমকেশ ঘরটির চক্ষু দিয়ে সমীক্ষা করল। বলল, এ ঘরে অক্ষয় মণ্ডলের কোনো আসবাবপত্র আছে? কমলবাবু বললেন, ছিল, আমি পাশের ঘরে নিয়ে গেছি। খাট এবং দেরাজওয়ালা টেবিল। এই যে, এই যে। পাশের ঘরটি অপেক্ষাকৃত বড়। জানলার দিকে খাট, অন্য কোনো টেবিল। ব্যোমকেশ টেবিলের কাছে গিয়ে বলল, সেই যে পুলিশের খানা তল্লাশে লোহার মোড়ক পাওয়া গেছিল, সেগুলো কি পুলিশ নিয়ে গেছে? একটা মোড়ক পুলিশে নিয়ে গেছি, বাকিগুলো দেরাজে আছে। কমলবাবু নিচের দিকে একটা দেরাজ খুলে বললেন, এই যে। দেরাজের পিছন দিকে কয়েকটা মোড়ক পড়েছিল। ব্যোমকেশ একটা বের করে নেড়ে ছেড়ে দেখল। আকৃতি প্রকৃতি সিগারেটের প্যাকেটের অভ্যন্তরস্থ তবকের মতোই বটে। সেটা রেখে দিয়ে সে হাসি মুখে বলল, ভারী মজার জিনিস তো। এর ভেতরে গোটা একটা বিস্কিট রেখে সুতো দিয়ে বেঁধে দিলে নিশ্চিন্তি। চলুন এবার ছাদটা দেখে আসা যাক। ছাদে কিন্তু কিছু নেই। তা হোক, শূন্যতাই হয়তো অর্থবহ হয়ে উঠতে পারে। তাহলে আসুন। ছাদে সত্যিই কিছু নেই। লোহার ঘেরা টোপে ঢাকা ছাদটা বাঘের শূন্য খাঁচার মতো দাঁড়িয়ে আছে। এক কোণে উঁচু পাত পিঠের ওপর লাল রঙের লোহার চৌবাচ্চা। এই চৌবাচ্চা থেকে বাড়িতে কলের জল সরবরাহ হয়। ব্যোমকেশ ছাদের চারিদিকে সন্দিগ্ধ সুভাবে পরিক্রম করে বলল, ছাদটা আপনারা ব্যবহার করেন না? কমলবাবু বললেন, বেশি গরম পড়লে ছাদে এসে শুই। বেশ নিরাপদ জায়গা, চোর ঢুকবে সে উপায়ও নেই। চলুন, আমার দেখা শেষ হয়েছে। নিচে নেমে এলে পর খুকু এসে জানালো যে বসবার ঘরে চা দেওয়া হয়েছে। নিচের তলার ঘরে পাঁপড় ভাজা ও গরম বেগুনি সহযোগে চা পান করতে করতে ব্যোমকেশ বলল, থানার যে দারোগাবাবুর কাছে আপনার যাওয়া আসা, তার নাম কি? কমলবাবু বললেন। তার নাম রাখাল সরকার। ব্যোমকেশ মুচকি হাসল। চা শেষ করে সে ছাতা নিয়ে উঠে দাঁড়ালো। আচ্ছা, আজ তাহলে উঠি। কমলবাবু বললেন, কিন্তু আমাদের তীর্থযাত্রা কি হবে? যাওয়া উচিত হবে কি না কিছু বললেন না তো। নিশ্চয়ই তীর্থযাত্রা করবেন। কবে থেকে আপনার ছুটি? সামনে শনিবার থেকে। তাহলে আর দেরি করবেন না,
টিকিট কিনে ফেলুন, কোনো ভয় নেই, আপনার বাসা বেদখল হবে না, আমি জামিন রইলাম। আচ্ছা চলি। হ্যাঁ, তাই নাকি? ধন্যবাদ ব্যোমকেশবাবু। চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। ব্যোমকেশ বলল, তার দরকার নেই, আমি এখন থানায় যাব, রাখালের সঙ্গে ষড়যন্ত্র করতে হবে। শনিবার সকালবেলা কমলবাবুর বাসা থেকে পুলিশের পাহারা তুলে নেওয়া হলো। কমলবাবু ভুটোকে একটা ক্যানেলে রেখে এলেন। পুলিশ ছাড়াও অন্য একটি পক্ষ বাসার ওপর নজর রেখেছিল, তারা সব লক্ষ্য করল। বিকেলবেলা কমলবাবু তার স্ত্রী, মেয়ে এবং পোঁটলামুটলি নিয়ে বাসায় চাবি দিয়ে চলে গেলেন। যাবার পথে থানায় রাখালবাবুকে চাবি দিয়ে বলে গেলেন, খিড়কির দৌড় ভেজিয়ে দিয়ে এসেছি, এখন আমার বরাত আর আপনাদের হাত যশ। রাত্রি 8:30টার সময় ব্যোমকেশকে নিয়ে রাখালবাবু কমলবাবুর বাসার দিকে গেলেন। দুজনের পকেটেই পিস্তল আর বৈদ্যুতিক টর্চ। সরজমিন আগে থাকতেই দেখা ছিল। পাশের বাড়ির পাঁচিল ডিঙিয়ে দুজনে কমলবাবুর খিড়কি দিয়ে বাড়িতে ঢুকলেন। খিড়কির দরজা বন্ধ করে দিয়ে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেন। কান পেতে শুনলেন, বাড়ি নিস্তব্ধ। রাখালবাবু পলকের জন্য দোরের মাথায় টর্চের আলো ফেলে দেখলেন ঘোড়ার খুর যথাস্থানে আছে। তিনি তখন ফিসফিস করে বললেন, চলুন, ছাদে গিয়ে অপেক্ষা করলেই বোধ হয় ভালো হবে। ব্যোমকেশ তাঁর কানে কানে বলল, না, আমি ছাদে যাচ্ছি, তুমি এই ঘরে লুকিয়ে থাকো। দুজনেই ছাদে গেলে ছাদের দৌড় এদিক থেকে বন্ধ করা যাবে না, আসামির সন্দেহ হবে। বেশ, আপনি ছাদে গিয়ে লুকিয়ে থাকুন, আমি তোর বন্ধ করে দিচ্ছি। ব্যোমকেশ ছাদে উঠে গেল। রাখালবাবু দরজার হুড়কো লাগিয়ে নেমে এলেন। কতক্ষণ অপেক্ষা করতে হবে ঠিক নেই, এমনকি আসামি আজ নাও আসতে পারে। তিনি দোতলার ঘরের ভিতর ঢুকে দোরের পাশে লুকিয়ে রইলেন। ছাদের উপর ব্যোমকেশ এদিক ওদিক ঘুরে জলের চৌবাচ্চা থেকে দূরে একটা আলসের পাশে গিয়ে বসল। আকাশে চাঁদ নেই, কেবল তারাগুলো ঝিকমিক করছে। ব্যোমকেশ অন্ধকারে মিলিয়ে গেল। দীর্ঘ প্রতীক্ষা। বনের মধ্যে ছাগল বা বাছুর বেঁধে মাচার ওপর বসে বাঘের প্রতীক্ষা করার মতো। রাত্রি 2টো বাজতে যখন আর দেরি নেই, তখন রাখালবাবুর মন বদ্ধ ঘরের মধ্যে অতিষ্ঠ হয়ে উঠল। আজ আর শিকার আসবে না। ঠিক সেই সময়ে তিনি দোরের বাইরে মৃদু শব্দ শুনতে পেলেন। মুহূর্তে তাঁর স্নায়ু পেশি শক্ত হয়ে উঠল। তিনি নিঃশব্দে পকেট থেকে পিস্তল বার করলেন। যে মানুষটি নিঃসাড়ে বাড়িতে প্রবেশ করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেছিল, তার বাঁ হাতে ছিল একটা ক্যাম্পিসের থলি, আর ডান হাতে ছিল লোহা বাঁধানো একটি ছড়ি। ছড়ি গায়ে 3 হাত লম্বা মুগুর সুতো জড়ানো। মাছ ধরা ছিপের গায়ে যেমন সুতো জড়ানো থাকে সেই রকম। লোকটি দোরের মাথার দিকে লাঠি বাড়িয়ে ঘোড়ার খুঁটটি নামিয়ে আনলো। তারপর মুগার সুতোর ডগায় সেটি বেঁধে নিয়ে তেতলার সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেল। দুটি মানুষ যে বাড়ির 2 জায়গায় ওঁত পেতে আছে তা সে জানতে পারল না। ছাদের দরজায় একটু শব্দ শুনে ব্যোমকেশ সতর্ক হয়ে বসল। নক্ষত্র আলোয় একটি ছায়া মূর্তি বেরিয়ে এলো। সোজা ট্যাঙ্কের কাছে গিয়ে আলচের ওপর উঠে ট্যাঙ্কের মাথায় চড়ল। ধাতব শব্দ শোনা গেল। সে ট্যাঙ্কের ঢাকনি খুলে সরিয়ে রাখল। তারপর লাঠির আগায় সুতো বাঁধা ঘোড়ার নাল জলের মধ্যে ডুবিয়ে দিল। লোকটা যেন আবঝা অন্ধকারে বসে ছিপ ফেলে চুনো মাছ ধরছে। ছিপ ডোবাচ্ছে আর তুলছে। মাছগুলি ব্যাগের মধ্যে পুরে আবার ছিপ ফেলছে। 20 মিনিট পরে লোকটি মাছ ধরা শেষ করে ট্যাঙ্ক থেকে নামলো। এক হাতে ব্যাগ, অন্য হাতে ছিপ নিয়ে যেই বা বাড়িয়েছে, অমনি তার মুখের ওপর দপ করে টর্চ চলে উঠল। ব্যোমকেশের ব্যঙ্গ স্বর শোনা গেল, অক্ষয় মণ্ডল,
কেমন মাছ ধরলে? অক্ষয় মণ্ডলের পরনে খাকি প্যান্ট ও হাফ শার্ট, কালো মুস্কো চেহারা। সে বিস্ফারিত চোখের চেয়ে আস্তে আস্তে থলিটি নামিয়ে রেখে ক্ষিপ্র বেগে পকেটে হাত দিল। সঙ্গে সঙ্গে ব্যোমকেশের টর্চ গদার মতো তার চোয়ালে লাগলো। অক্ষয় মণ্ডল ছাদের ওপর চিতিয়ে পড়ল। রাখালবাবু নিচ থেকে উঠে এসেছিলেন। তিনি অক্ষয় মণ্ডলের বুকের ওপর চেপে বসলে বললেন, ব্যোমকেশ দা, এই পকেটে পিস্তল আছে, বের করে নিন। ব্যোমকেশ অক্ষয় মণ্ডলের পকেট থেকে পিস্তল বার করে নিজের পকেটে রাখল। রাখালবাবু আসামির হাতে হাত করা পরিয়ে বললেন, অক্ষয় মণ্ডল, হরিহর সিংকে খুন করার অপরাধে তোমাকে গ্রেপ্তার করলাম। ব্যোমকেশ অক্ষয় মণ্ডলের থলি থেকে কয়েকটা ভিজে লোহার প্যাকেট পার করে তার ওপর টর্চের আলো ফেলল। বাহ, এই যে যা ভেবেছিলাম তাই, লোহার মোড়কের মধ্যে চকচকে বিদেশি সোনার বিস্কিট। পরদিন সকালবেলা সত্যবতী ব্যোমকেশকে বলল, ভালো চাও তো বলো, কোথায় রাত কাটালে? ব্যোমকেশ কাতর স্বরে বলল, দোহাই ধর্মমাতা, রাখাল সাক্ষী, আমি কোনো কুকার্য করিনি। সুরেশ সাক্ষী মাতাল, গল্পটা বলবে? বলবো বলবো, কিন্তু আগে আর এক পেয়ালা চা দিতে হবে। এক পেয়ালা চা খেয়ে রাত জাগার গ্লানি কাটেনি। সত্যবতী আর এক পেয়ালা কড়া চা এনে ব্যোমকেশের সামনে চেয়ারে রেখে বলল, এবার বলো, টর্চটা ভাঙলে কি করে? মারামারি করেছিলে? ব্যোমকেশ বলল, মারামারি নয়, শুধু মারা। অক্ষয় মণ্ডল সোনার চোরা কারবার করে অনেক টাকা করেছিল। নিজের প্রয়োজন অনুযায়ী ভদ্রপাড়ায় একটি বাড়ি কিনেছিল। বাড়ির ছাদ লোহার ডান্ডা ছত্রি দিয়ে এমনভাবে মুড়ে রেখেছিল যে ওদিক দিয়ে বাড়িতে চোর ঢোকার উপায় ছিল না। ছাদটাকে নিরাপদ করা তার বিশেষ দরকার ছিল। অক্ষয় মণ্ডলের পেশা ভারতবর্ষের বাইরে থেকে যেসব চোরাই সোনা আসে তাই সংগ্রহ করা এবং সুযোগ মতন বাজারে ছাড়া। সে বাড়িতেই সোনা রাখত, কিন্তু লোহার সিন্দুকে নয়। সোনা লুকিয়ে রাখার এক বিচিত্র কৌশল সে বার করেছিল। অক্ষয় মণ্ডল বাড়িতে একলা থাকত। তার স্ত্রী আছে কিনা তা এখনো জানা যায়নি। সে পাড়ার লোকের সঙ্গে বেশি মেলামেশা করতো না। কিন্তু পাছে পড়শিরা কিছু সন্দেহ করে, তাই কমল দাস নামে একটি ভদ্রলোককে নিজের তলায় একটি ঘরে ভাড়া দিয়েছিল। বাজারে সোনা ছাড়বার জন্যে সে কয়েকজন লোক রেখেছিল। তাদের মধ্যে একজনের নাম হরিহর সিং। হরিহর সিং বোধহয় অক্ষয় মণ্ডলকে ফাঁকি দিচ্ছিল। একদিন দুজনের মধ্যে ঝগড়া হলো। রাগের মাথায় অক্ষয় মণ্ডল হরিহর সিংকে খুন করল। তারপর মাথা ঠান্ডা হলে তার ভাবনা হলো, মরাটা নিয়ে সে কি করবে। একলা মানুষ, ভদ্রপাড়া থেকে মরা পাচার করা সহজ নয়। তাই স্থির করল, মরা থাক, বাড়িতে যা সোনা আছে তাই নিয়ে সে নিজে ডুব মারবে। কিন্তু সব সোনা সে নিয়ে যেতে পারল না। সোনা ধাতুটা বিলক্ষণ ভারী, লোহার চেয়েও ভারী। তোমরা স্ত্রী জাতি সারা গায়ে সোনার গয়না বয়ে বেড়াও, কিন্তু সোনার ভার কত বুঝতে পারো না। 10 হাত কাপড়ে কাছা নেই। সত্যবতী বলল, আচ্ছা আচ্ছা, তারপর বলো। অক্ষয় মণ্ডল ডুব মারার কয়েকদিন পরে লাশ বেরোলো। পুলিশ এলো, কিন্তু খুনের কিনারা হলো না। অক্ষয় মণ্ডল খুন করেছে তাতে সন্দেহ নেই, কিন্তু সে নিরুদ্দেশ। কমলবাবু সারা বাড়িটা দখল করে বসলেন। অক্ষয় মণ্ডল নিশ্চয়ই কলকাতাতেই কোথাও লুকিয়ে ছিল। কয়েক মাস চুপচাপ রইল, কিন্তু বাড়িতে যে সোনা লুকোনো আছে, যেগুলো সে সরাতে পারেনি, সেগুলো উদ্ধার করতে হবে। কাজটি সহজ নয়। কমলবাবুর স্ত্রী এবং মেয়ে সর্বদা বাড়িতে থাকে।
তাছাড়া একটি ভয়ঙ্কর হিংস্র কুকুর আছে। অক্ষয় মণ্ডল ভেবেচিন্তে এক ফন্দি বার করল। একটি স্ত্রী লোককে বউ সাজিয়ে এবং টাকা পেটুয়া লোককে তার ভাই সাজিয়ে অক্ষয় মণ্ডল কমলবাবুর কাছে পাঠালো। বউকে বাড়ি ছেড়ে দিতে হবে। অক্ষয় মণ্ডল ফেরারি খুনি হতে পারে, কিন্তু তার বউ তো কোনো অপরাধ করেনি। কমলবাবু কিন্তু শুনলেন না, তাদের হাঁকিয়ে দিলেন। অক্ষয় মণ্ডল তখন বেনামি চিঠি লিখে ভয় দেখালো, কিন্তু তাতেও কোনো ফল হলো না। কমলবাবু নড়লেন না। অক্ষয় মণ্ডল অন্য রাস্তা ধরল। আমার বিশ্বাস ব্যাংকের যে সহকর্মীটি কমলবাবুকে তীর্থে যাওয়ার জন্য ভজাচ্ছিলেন, তার সঙ্গে অক্ষয় মণ্ডলের যোগাযোগ আছে। 2-4 দিনের জন্যেও যদি কমলবাবুকে সপরিবারে বাড়ি থেকে তফাৎ করা যায়, তাহলেই অক্ষয় মণ্ডলের কার্যসিদ্ধি। কাজটা সে বেশ গুছিয়ে এনেছিল, কিন্তু একটা কারণে কমলবাবুর মনে খটকা লাগলো। বাড়ি যদি বেদখল হয়ে যায়। তিনি আমার কাছে পরামর্শ নিতে আসেন। তার গল্প শুনে আমার সন্দেহ হলো বাড়িটার উপর। আমি বাড়ি দেখতে গেলাম। দেখাই যাক না, অকুস্থলে গেলে অনেক ইশারা ইঙ্গিত পাওয়া যায়। গেলাম বাড়িতে। কড়া রোদ ছিল, তাই ছাতা নিয়ে গেছিলাম। দোতলায় উঠে দেখলাম দোরের মাথায় ঘোড়ার নাল 3টে পেরেকের মাঝখানে আলকাভাবে আটকানো রয়েছে। ঘোড়ার নালটা এক নজরে দেখলে ঘোড়ার নাল বলেই মনে হয় বটে, কিন্তু ঠিক যেন ঘোড়ার নাল নয়। আমি ছাতাটা সেই দিকে বাড়িয়ে দিলাম। অমনি ছাতাটা আপনা থেকেই গিয়ে ঘোড়ার নালে জুড়ে গেল। বুঝলাম, ঠিক সন্দেহ করেছিলাম। ঘোড়ার নাল নয়, একটি বেশ শক্তিমান চুম্বক ছাতার লোহার বাঁট পেয়ে টেনে নিয়েছে। প্রশ্ন করে জানলাম চুম্বকটা অক্ষয় মণ্ডলের। মাথার মধ্যে চিন্তা ঘুরপাক খেতে লাগলো। কেন অক্ষয় মণ্ডল চুম্বক নিয়ে কি করে? দোরের মাথায় টাঙিয়েই বা রেখেছে কেন? যাতে মনে হয় ওটা ঘোড়ার নাল। মনে পড়ে গেল পুলিশের খানা তল্লাশে দেরাজের মধ্যে কয়েকটি লোহার মোড়ক পাওয়া গেছিল। রহস্যটা ক্রমশ পরিষ্কার হতে লাগলো। তারপর যখন ঘেরা টোপ লাগানো ছাদে গিয়ে জলের ট্যাঙ্ক দেখলাম, তখন আর কিছুই বুঝতে বাকি রইল না। চুম্বক যতই জোরালো হোক, সোনাকে টানবার ক্ষমতা তার নেই। তাই সে সোনার বিস্কিট লোহার প্যাকেটে মুড়ে ট্যাঙ্কের জলে ফেলে দেয়। তারপর যেমন যেমন দরকার হয়, ট্যাঙ্কে চুম্বকের ছিপ ফেলে জল থেকে তুলে আনে। হরিহর সিং খুন করে পালাবার সময় সে সমস্ত সোনা নিয়ে যেতে পারেনি। এখন বাকি সোনা উদ্ধার করতে চায়। পালাবার সময় সে ভাবেনি যে ব্যাপারটা পরে এত জটিল হয়ে উঠবে। যা হোক, সোনার সন্ধান পেলাম। সমুদ্রের তলায় সুভক্তির মধ্যে যেমন মুক্ত থাকে, ট্যাঙ্কের তলায় তেমনি লোহার পাতে মোড়া সোনা আছে। কিন্তু কেবল সোনা উদ্ধার করলেই তো চলবে না, খুনি আসামিকে ধরতে হবে তো। আমি কমলবাবুকে বললাম, আপনি সপরিবারে তীর্থযাত্রা করুন। তারপর রাখালের সঙ্গে পরামর্শ করে ফাঁক পাতার ব্যবস্থা করলাম। কাল সকালে কমলবাবুরা তীর্থযাত্রা করলেন। বাড়ির ওপর অক্ষয় মণ্ডল নজর রেখেছিল। সে জানতে পারল রাস্তা সাফ। কাল সন্ধ্যের পর রাখাল আর আমি বাড়িতে গিয়ে আড্ডা কাটলাম। কালই যে অক্ষয় মণ্ডল আসবে এতটা আশা করিনি, তবু পাহারা দিতে হবে। বলা তো যায় না। রাত্রি 2টোর সময় শিকার ফাঁদে পা দিল। তারপর আর কি, টর্চের একটি ঘায়ে ধরাশায়ী। সত্যবতী ক্ষীণ কণ্ঠে প্রশ্ন করল, কত সোনা পাওয়া গেল? 57টা লোহার মোড়ক। প্রত্যেকটি মোড়কের মধ্যে 2টি করে সোনার বিস্কিট। প্রত্যেকটি বিস্কিটের ওজন 50 গ্রাম।
কত দাম হয় হিসেব করে দেখো। সত্যবতী কেবল একটি নিঃশ্বাস ফেলল। শেষ হলো আজকের নিবেদন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ব্যোমকেশ কাহিনী লোহার বিস্কুট। যদি নিবেদনটি ভালো লাগে তাহলে আমাদের পাশে অবশ্যই থাকবেন আর একটি লাইক দিয়ে যাবেন। ব্যোমকেশ বক্সির ভূমিকায় অভিষেক বোস, ইন্সপেক্টর রাখালের চরিত্রে শুভায়ু, কমলবাবুর ভূমিকায় পার্থসারথী মুখার্জি, অক্ষয় মণ্ডলের চরিত্রে শুভ্র পাল, সত্যবতীর চরিত্রে ইন্দ্রাণী, অক্ষয় মণ্ডলের গুন্ডা শুভব্রত জানা। পর্ব পরিচালনা ঐশী ভট্টাচার্য, কাহিনী সূত্র রচনা দিতিপ্রিয়া রায়, তত্ত্বাবধানে সোনামণি সাহা, উপদেষ্টা হিয়া মুখার্জি। মাসের তৃতীয় সোমবার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অন্য ধাঁচের গল্প নিয়ে ফিরে আসছি আমরা। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।